তাহলে বিচ্ছিন্ন চলক আর অবিচ্ছিন্ন চলক শিখতে গেলে আমাদের আগে জানতে হবে পূর্ণ সংখ্যাটা কি আর বাস্তব সংখ্যাটি কি। আমরা পূর্ণ সংখ্যা বলতে কি বুঝি? শূন্য সহ, এই শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে আমরা বলি পূর্ণ সংখ্যা। দেখো 0, 1, 2, 3, 4, 5 এর মধ্যে চলতে থাকবে। আবার যদি বামের দিকে যদি আসি, যেরকম বামে কি হয়, -1 হয়, -2 হয়, -3 হয়, -4 এরভাবে চলে থাকবে। এগুলোকে বলি আমরা পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা বলতে কি বুঝি? শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে আমি বলতেছি পূর্ণ সংখ্যা। আর আমরা বাস্তব সংখ্যা বলতে কি বুঝবো? আমরা বাস্তব সংখ্যা বলতে বুঝবো সকল মূলদ এবং অমূলদ সংখ্যা নিয়ে আমরা বাস্তব সংখ্যাটা হয়। তাহলে সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে বলতেছি আমরা বাস্তব সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা বলতে কি থাকতে পারে? সেটা পূর্ণ সংখ্যা হতে পারে, আবার ভগ্নাংশ হতে পারে। এই ভগ্নাংশটা সাধারণ ভগ্নাংশ হতে পারে, আবার দশমিক ভগ্নাংশ হতে পারে। তাহলে আমরা এই যে মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, বাস্তব সংখ্যা, পূর্ণ সংখ্যা কেন জানলাম? আমাদের এই যে দুটো চলক আছে, বিচ্ছিন্ন চলক আর অবিচ্ছিন্ন চলক, এই দুটো চলকে আমাদের ব্যবহার হবে। তাহলে আমরা এই বিচ্ছিন্ন চলক বলতে কি বুঝবো? যে চলকের মান সব সময় পূর্ণ সংখ্যা হবে সেই চলককে আমরা বলবো বিচ্ছিন্ন চলক। তাহলে বিচ্ছিন্ন চলক কারে বলবা? যে চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা হয় তাকে আমরা বলি বিচ্ছিন্ন চলক। যেমন দেখো, আমরা যদি একটা পরিবারের কথা চিন্তা করি, একটা পরিবারের সদস্য সংখ্যা 2 জন হতে পারে। তা 2 জন হলে কি হয়? সেটা একটা কিন্তু পূর্ণ সংখ্যা হয়ে যাচ্ছে। আবার কোনো পরিবারের সদস্য সংখ্যা কিন্তু 5 জন হতে পারে। তাহলে 5 জন হলে কি হচ্ছে? দেখো, একটা পূর্ণ সংখ্যা হয়ে যাচ্ছে। আবার কোনো পরিবারের সদস্য সংখ্যা আরো বেশি হতে পারে, কোনো পরিবারের সদস্য সংখ্যা 10 হতে পারে। 10ও কিন্তু একটা পূর্ণ সংখ্যা। আবার আমরা যদি এই বাড়ির বাইরে যাই, একটা গ্রামের কথা যদি চিন্তা করি, তাহলে একটা গ্রামের যে জনসংখ্যা আছে, হয়তো সেখানে 500 জন থাকতে পারে। একটা গ্রামের জনসংখ্যা 500 জন হতে পারে। তাই এগুলো কিন্তু আমাদের পূর্ণ সংখ্যা আসতেছে। তোমার হচ্ছে পরিবারের সদস্য সংখ্যা, একটা গ্রামের সংখ্যা, একদম ছোট আমরা যদি বড় গ্রামে যাই, বড় গ্রামে গেলে কত হতে পারে? হয়তো 5000 জন হতে পারে। এখান থেকে পূর্ণ সংখ্যা আসবে, 5000 জন পূর্ণ সংখ্যা আসবে। আবার যদি অন্য গ্রামে যাই, সেখানে আরো বড় হয়, সেক্ষেত্রে আমাদের জনসংখ্যা কত হতে পারে? মনে করলাম 6125 জন হয়ে গেল। আমরা আরো বড় গ্রামে যাই, তাহলে জনসংখ্যা কেমন হতে পারে? হয়তো আমাদের 10,250 হতে পারে। এই 10,250টা কি? এটা পূর্ণ সংখ্যা। 6125টা কি? এটা পূর্ণ সংখ্যা। তাহলে কি বুঝতেছি? যে চলকের মান সবসময় পূর্ণ সংখ্যা হবে সেই চলক আমরা বলবো আমাদের বিচ্ছিন্ন চলক বলবো। তাহলে আমরা এই জনসংখ্যাকে বলতে পারি একটা বিচ্ছিন্ন চলক। আবার আমরা একটা গ্রামের জনসংখ্যা, একটা গ্রামের জনসংখ্যাকে আমরা বলতে পারি বিচ্ছিন্ন চলক। একটা পরিবারের সদস্য সংখ্যাকে আমরা বলতে পারি বিচ্ছিন্ন চলক। আবার দেখো, আমরা যে মুরগি পালন করি, আমাদের বাড়িতে কারো বাড়িতে কেউ 5টা মুরগি পালন করে, কেউ 10টা পারে, কেউ খামার বানায়। তা 20-40টা মুরগি থাকতে পারে, 50টা মুরগি থাকতে পারে। তাহলে এই যে সংখ্যাগুলো 40টা হোক, 50টা হোক, 100টা হোক, 500টা হোক, 600 হোক, 1000, এগুলো কিন্তু পূর্ণ সংখ্যা সবসময় আসে। তাহলে পাখির সংখ্যাটা আমাদের সবসময় পূর্ণ সংখ্যায় পাবো, ছাগলের সংখ্যাটা আমরা সবসময় পূর্ণ সংখ্যায় পাবো। এগুলিকে আমরা বলতে পারি বিচ্ছিন্ন চলক। আবার আমরা যদি শ্রেণী সংখ্যা চিন্তা করি, শ্রেণী সংখ্যা আমাদের কিন্তু শ্রেণী সংখ্যাটা ধরো দশমিক যদি আসে, আমাদের শ্রেণী সংখ্যা 5.67 আসলো, আমরা পূর্ণ সংখ্যায় নেই, 6 নেই। তাহলে শ্রেণী সংখ্যা কিন্তু সবসময় পূর্ণ সংখ্যায় হবে। তাহলে শ্রেণী সংখ্যা যদি পূর্ণ সংখ্যা সবসময় হয়, তাহলে শ্রেণী সংখ্যায় কোন ধরনের চলক হবে? এটা একটা বিচ্ছিন্ন চলক হবে। এরপর যদি আমরা প্রাপ্ত নম্বর নিই, আমাদের প্রাপ্ত নম্বর, আমরা কিন্তু পরীক্ষাতে যখন নাম্বারটা দিয়ে থাকি বা বাচ্চা নাম্বারটা পায়, সে নাম্বারটা কিন্তু পূর্ণ সংখ্যায় পায়, দশমিকে সে পায় না, ভগ্নাংশে পায় না। তাহলে পূর্ণ সংখ্যা যদি হয় সবসময়, সেটাকে আমরা কি বলি? বিচ্ছিন্ন চলক বলে থাকি। তাহলে আমাদের যে প্রাপ্ত নম্বরটা, এই প্রাপ্ত নম্বরটা কি হবে? এটা একটা বিচ্ছিন্ন চলক হবে। তাহলে আমরা বিচ্ছিন্ন বলতে কি বুঝতেছি? যার মান সবসময় পূর্ণ সংখ্যায় পাওয়া যাবে সেই চলকটা আমরা বলবো বিচ্ছিন্ন চলক। এবার শিখবো আমরা কি? অবিচ্ছিন্ন চলক। অবিচ্ছিন্ন চলকটা কি? আমরা অবিচ্ছিন্ন চলক বলতে কি বুঝি? যে চলকের মান কেমন হবে? বাস্তব সংখ্যা হবে। তাহলে আমরা অবিচ্ছিন্ন চলক বলতে কি বুঝতেছি? যে চলকের মান বাস্তব সংখ্যা হয়, যে চলকের মান বাস্তব সংখ্যা হয়, বাস্তব সংখ্যা হয়, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি অবিচ্ছিন্ন চলক। অবিচ্ছিন্ন
চলক। তাহলে দেখো অবিচ্ছিন্ন চলক বলতে গেলে কি বুঝতেছি আমরা, বাস্তব সংখ্যাকে বুঝতেছি। তাহলে বাস্তব সংখ্যা কি থাকতেছে, মূলদ থাকতেছে, আবার অমূলদও থাকতেছে, সেগুলো বলতেছি আমরা বাস্তব সংখ্যা। আবার মূলদ সংখ্যার মধ্যে কি কি পাইতে পারি আমরা, পূর্ণ সংখ্যা পাইতে পারি, আবার ভগ্নাংশ পেতে পারি। সেই ভগ্নাংশটা সাধারণ ভগ্নাংশ হতে পারে, আবার দশমিক ভগ্নাংশে হতে পারে। আবার অমূলদে যদি যাই, অমূলদে কেমন আসে আমাদের, এরকম আসে। তাহলে আমরা দেখো যে সংখ্যাকে সবসময় পূর্ণ সংখ্যায় পাবো না, ভগ্নাংশও পেতে পারি, মূলদেও পেতে পারি, অমূলদেও পেতে পারি। এবার কাল্পনিক এখানে আসবে না। তাহলে আমরা এগুলোকে বলবো অবিচ্ছিন্ন চলক। তাহলে আমরা এক্সাম্পলে আসি। দেখো আমরা যদি ওজন করি, আমরা যদি আমাদের নিজেদের যদি ওজন করি, দেখবা তোমার ওজন কখনো হবে 50 কেজি, কখনো আমরা 50 কেজি পাবো, পূর্ণ সংখ্যায় পাবো। আবার পরে যদি একদিন পরে মাপতে যাই, দেখো আমার ওজন হয়ে যাবে 50.25, এই যে 25 বেশি হয়ে গেছে। দেখো পূর্ণ সংখ্যায় আসতেছে, আবার দশমিকে আসতেছে, মানে ভগ্নাংশে আসতেছে। তাহলে আমাদের ওজনটা পূর্ণ সংখ্যায় আসতে পারে, আবার ভগ্নাংশেও আসতে পারে। তাহলে আমরা ওজনকে কি বলতে পারি, ওজন একটা অবিচ্ছিন্ন চলক। এবার যদি আমরা বয়স যদি চিন্তা করি, বয়স, আমার বয়স 10 বছর 5 মাস হতে পারে, সোদার 10 বছর হতে পারে, কারো বয়স সোদা 15 বছর হতে পারে, 15 বছর 1 মাস হতে পারে। যখন তেমন মাস চলে যাচ্ছে, তখন কী হচ্ছে, দশমিক চলে যাচ্ছে। তাহলে আমাদের বয়সটা পূর্ণ সংখ্যায় আসতে পারে, আবার কি হচ্ছে দশমিকে আসতে পারে। বয়স, তাহলে বয়সটা আমাদের হিসাব করলে আমরা বয়সটা এনে করতে চাই, দশমিক হতে পারি, আবার পূর্ণ সংখ্যাতেও হচ্ছে দশমিক হতে পারি, আবার পূর্ণ সংখ্যাতেই পেতে পারি। তাহলে আমরা বয়সকে আমরা কি বলতে পারবো, এটা একটা অবিচ্ছিন্ন চলক। আবার আমরা যদি টেম্পারেচার মাপি, এক দিনের যে কোনো দিনের যদি আমরা টেম্পারেচার মাপি, অর্থাৎ তাপমাত্রা যদি পরিমাপ করা হয়, তাপমাত্রা, এই তাপমাত্রা যদি পরিমাপ করি, এই তাপমাত্রা কি হয়, দেখা যায় যে 32 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে, আবার 32.1 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে, আবার কখন দেখা যায় 35.2 হয়ে গেছে। মানে কি পূর্ণ সংখ্যায় আসতেছে তাপমাত্রাটা, আবার দশমিকে আসতেছে। তাহলে আমরা কি বলতে পারবো, এই তাপমাত্রাকে বলতে পারবো আমরা এটা একটা অবিচ্ছিন্ন চলক। আবার এরপরে যদি আমরা উচ্চতা নিই, উচ্চতা, আমরা যদি কারো উচ্চতা নিই, যেটা সেটা গরুর, ছাগলের হোক, গরুর হোক, মানুষের হোক, যে কোনো কিছু উচ্চতা যদি নিয়ে থাকি, তাহলে কি হবে, উচ্চতা আমাদের পূর্ণ সংখ্যায় আসতে পারে, আবার দশমিকেও আসতে পারে। তাহলে আমাদের কোনো মান যদি পূর্ণ সংখ্যায় আসতে পারে, আবার দশমিকেও আসতে পারে, সেটা কি বলতে পারি আমরা, সেটা একটি অবিচ্ছিন্ন চলক। এখন যদি আমরা পরিবারে ফার্নিচারের কথা চিন্তা করে থাকি, ফার্নিচার, ধর আমার বাড়িতে করে পালং আছে, তাহলে পালংয়ের হিসাবটা কি, দশমিক আসবে না পূর্ণ সংখ্যা আসবে। তাহলে আমাদের পালংয়ের সংখ্যা সবসময় পূর্ণ সংখ্যায় আসে। তাহলে পালংয়ের সংখ্যা আমাদের কি হতে পারে, একটা বিচ্ছিন্ন চলক হতে পারে। বা একটা স্কুলের টেবিলের সংখ্যা, একটা স্কুলে কয়টা টেবিল আছে, এখন আমরা স্কুলের টেবিলের সংখ্যা যদি গণনা করতে চাই, সেখানে আমরা সবসময় পূর্ণ সংখ্যায় পাবো, দশমিকে পাওয়ার আমাদের সুযোগ নাই। তাহলে একটা স্কুলের টেবিলের সংখ্যা কি হবে, সেটা একটা বিচ্ছিন্ন চলক হবে। তাহলে আজকে ক্লাসে আমরা বিচ্ছিন্ন আর অবিচ্ছিন্ন